সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশিদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সর্বনিম্ন নাম্বারধারীরা আবেদন সাজাবেন কেমনে, কিংবা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি পাওয়ার আশা একেবারে ছেড়ে দিয়েছেন, যে আমার আর আসলে যে নাম্বার পেয়েছি এই নাম্বার দিয়ে আমার চাকরি হবে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সবাই কিন্তু আমার ভিডিও দেখবে না এবং সবাই আমার রুলস ফলো করবে না, কিন্তু আমি যেভাবে বলছি এবং আপনি যদি সর্বনিম্ন নম্বরধারী হন, যে না আমার চাকরি যেভাবে একটা করতেই হবে এবং আমার চাকরি পাওয়ার আশা খুবই কম, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। উচ্চ নম্বর এবং মধ্যম নম্বরধারীরা দয়া করে আজকের এই ভিডিওটি দেখবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথম যে বিষয়টি আমি আপনাদের বলি সেটি হলো যে প্রথমে আবেদন করতে হবে আপনাকে 3 পার্বত্য জেলায়, মানে একেবারে সর্বনিম্ন নাম্বার, আপনার চাকরির কোনো আশা নাই। তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম 3 পার্বত্য জেলায় আবেদন করতে হবে। এখন 3 পার্বত্য জেলায় কোথায় আবেদন করবেন? 3 পার্বত্য জেলার কিন্তু পৌর এলাকা আছে এবং জেলা সদর এলাকা আছে। এখন পৌর এবং জেলা সদর এলাকা ব্যতীত যেগুলো বর্ডার এলাকা এবং ইন্ডিয়ার বর্ডারের সাথে উপজেলা যেগুলো এবং যেগুলো দুর্গম এরিয়া, হ্যাঁ, এইগুলো প্রতিষ্ঠানে ইউনিয়ন ভিত্তিক সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন। এখন আপনি কিন্তু দুর্বল প্রতিষ্ঠানে আবেদন করলে আপনি কিন্তু স্কুলে আবেদন করতে পারবেন না, কারণ আপনার নম্বর কম, কারণ স্কুলের চাহিদা স্বপ্ন বেশি থাকে। সেক্ষেত্রে আপনাকে একটি চাকরি নিতে গেলে অবশ্যই আপনার মাদ্রাসা কিংবা কারিগরি, যদি আপনার শিক্ষক নিবন্ধন সনদ থাকে, যদি সেক্ষেত্রে যদি শুধু স্কুল থাকে সেক্ষেত্রে ভিন্ন, স্কুল এবং মাদ্রাসা থাকলে আপনাকে শুধু মাদ্রাসায় আবেদন করতে হবে। আর যদি বলেন যে না আমার তো শুধু মানে সার্টিফিকেটটা আছে শুধু স্কুলে আবেদন করতে, সেক্ষেত্রে আপনি স্কুলে আবেদন করবেন, সেক্ষেত্রে আমার কোনো না নাই। তারপরে বলছে যে আপনি এখানে কিছু প্রতিষ্ঠান না পাওয়ার পরে কি করবেন? আপনি কি উপকূলীয় জেলা আছে, উপকূলীয় 19টি জেলা আছে, আপনারা সবাই জানেন যে এই উপকূলীয় 19টি জেলার বর্ডার উপজেলা আছে। এই বর্ডার উপজেলাগুলোতে আপনারা আবেদন করবেন। কি ভাই? ওই পৌর এলাকা এবং ইউনিয়ন পরিষদ পৌর এলাকা এবং জেলা সদরের যে প্রতিষ্ঠানগুলো, এগুলোতে আবেদন করা যাবে না। এবং জিয়া পরিবার, বঙ্গবন্ধু পরিবার, পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কিংবা উচ্চ বিদ্যালয়, প্রভাবশালী এবং 100 বছরের পুরানো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করা যাবে না। আপনাকে নতুন 2020 সালে 2700 প্রতিষ্ঠান কিন্তু এমপিওভুক্ত হয়েছে, এই সকল প্রতিষ্ঠানে আবেদন করবেন। এইগুলো প্রতিষ্ঠানে আবেদনকারী প্রার্থীর সংখ্যা কম থাকবে সবসময়। তারপরে বলা হয়েছে বর্ডার এলাকায় 19টি জেলার ভিতরে যদি আপনার যদি কাঙ্ক্ষিত 40টি সিট না মিলে, তাহলে আপনাকে হাওর এলাকায় আসতে হবে। আপনারা সবাই জানেন যে কিশোরগঞ্জের ইটনা, মিঠামই, নষ্টগ্রাম, আবার সিলেটের সুনামগঞ্জ, আবার কিশোরগঞ্জের কুলিয়ারচর বা এই ধরনের আরও উপকূলীয় এলাকা আছে, যেগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলেই বুঝতে পারবেন যে কোনগুলো উপকূলীয় এলাকা। এই সকল উপকূলীয় এলাকার আপনার ইউনিয়ন পরিষদগুলোতে আপনাকে আবেদন করতে হবে। ভুলেও কিন্তু পৌর এলাকা এবং জেলা সদর আসনগুলোতে আবেদন করা যাবে না। এখন এই হাওর এলাকা, উপকূলীয় এলাকা এবং পার্বত্য চট্টগ্রাম এলাকা, এই 3 ধরনের প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু আপনাকে মাদ্রাসা বা কারিগরি পদে আবেদন করতে হবে। এর বাহিরে যদি আপনি আবেদন করেন কিন্তু আপনার কিন্তু ভুলেও চাকরি হবে না। আরেকটি বিষয় আপনাদের না বললেই নয়, সেটি হলো যে আপনি সর্বোচ্চ নম্বর পেলেই যে আপনি মেধা তালিকায় চলে আসবেন, বিষয়টি তা না। আমাদের বিষয়টি এইভাবে ধরা হয় যে একটি প্রতিষ্ঠানে 50টি আবেদন করলো, তো 50টি আবেদনের মধ্যে যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছে ওনাকে রাখবে আর 49 জন বাতিল। এইভাবে একটি প্রতিষ্ঠানে যদি 2টি আবেদন করে, ধরেন একজন 48 পাইছে, আপনি 47 পাইছেন, এখন উনি আরেকটি প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছে, তাহলে লাস্টে এসে দেখলেন যে এই প্রতিষ্ঠানে একজন আবেদনকারী, আপনি একা, তো আপনার একারই চাকরি হবে। আরেকজন দেখা যায় ভালো ভালো প্রতিষ্ঠান দিচ্ছে, তার 60 মার্কেও চাকরি হয় না, আপনার 40 মার্কে কিন্তু চাকরি হয়েছে। এজন্য এখানে গণবিজ্ঞপ্তিতে মেধা থাকলে হবে না, প্রতিটি প্রতিষ্ঠানে যে কয়টা আবেদন করবে, আবেদনের মধ্যে যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি আপনার নম্বর সর্বোচ্চ থাকে তবেই আপনি চাকরি পাবেন। এখন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে কেউ আবেদনই করে না, যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ইটনা, মিঠামই, নষ্টগ্রাম, তারপরে কুলিয়ারচর, আবার সিলেটের সুনামগঞ্জ, হাওর, নেত্রকোনার কিছু হাওর, এইগুলো অঞ্চল দিয়ে কেউ আবেদনই করতে চায় না। তো এইগুলো আবেদন প্রতিষ্ঠানে দেখা যায় অনেক প্রতিষ্ঠানে প্রার্থী পায় না। যেমন আমার গত প্রতিষ্ঠান, যে আমি হাওর এলাকা প্রতিষ্ঠানে আমাদের ট্রেডে 6টা পদ ছিল, সেখানে মাত্র 2 জন পূরণ হয়েছে আর 4 জন নাই। তার মানে ওই পদগুলো কিন্তু জেনারেল, কিন্তু তারপরেও পূরণ হয় নাই কেন? এখানে আসে নাই তারা।
তাহলে আপনাকে যদি অবশ্যই চাকরি নিতে হয়, আপনার বয়স যদি 32+ হয়, তাহলে তো আপনি আরেকটি গণবিজ্ঞপ্তি পাচ্ছেন না। মানে 32+ হলে আরেকটি গণবিজ্ঞপ্তি আপনি পাচ্ছেন না। এই কারণে, কারণ কখন কোন সময় কি হয়ে যায় বাংলাদেশে এটি বলা যায় না। কারণ এখন একটি সরকার হয়েছে, সামনে নির্বাচন হবে, উনি আবার আরেক সিস্টেম চালু করতে পারে। এজন্য এই যে গণবিজ্ঞপ্তিটা, এটি কিন্তু আপনার শেষ সুযোগ, যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো এই গণবিজ্ঞপ্তিতেই আপনাকে একটি চাকরি নিতে হবে। তো এইভাবে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনি সুপারিশ প্রাপ্ত হবেন, আমি বলে দিলাম। তারপরে বলছে আপনারা মাদ্রাসা এবং কারিগরিতে কিন্তু আবেদন করবেন। আগেই বলছি স্কুলে আবেদন করা যাবে না। পৌর এলাকা এবং সিটি কর্পোরেশন এলাকার বাহিরে এলাকায় আবেদন করা যাবে না, বাহিরে আবেদন করবেন। আবেদনের পর অবশ্যই ইএস টিক চিহ্ন দিবেন, অর্থাৎ 40টি প্রতিষ্ঠানের পরে ইএস টিক চিহ্ন না দিলে কিন্তু হবে না। ইএস টিক চিহ্ন দিবেন। আপনাকে দেখবেন বলে ওই ধরনের উপকূলীয় এলাকার যে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলো আছে, ওগুলোর মধ্যে যে কোনো একটিতে মেধা অনুযায়ী আপনাকে সুপারিশ করবে, কারণ ওইগুলো প্রতিষ্ঠানে অনেকে আবেদন করে না। তারপরে সনদ অনুযায়ী আবেদন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন 18তম শিক্ষক নিবন্ধন সনদ পাবেন, তখন ওই সনদের মধ্যে 3 ধরনের সনদ রয়েছে। একটি হলো সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা, আরেকটি হলো সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, আরেকটি হলো টেকনিক্যাল অ্যান্ড বিএম ভোকেশনাল ইনস্টিটিউট। তাহলে আপনার সনদ অনুযায়ী আপনি যে পদের যোগ্য, সেই পদেই কিন্তু আবেদন করতে হবে। এ বিষয়ে অন্যান্য ভিডিও আছে, দয়া করে দেখে নেবেন। তারপরে বলছে আপনি জিয়া পরিবার, পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়, রাষ্ট্রপতির নাম, বীরশ্রেষ্ঠ নাম, জাতীয় 4 নেতা, এই মর্মে যদি ইউনিয়ন পরিষদের মধ্যেও এই ধরনের প্রতিষ্ঠান থাকে, এই ধরনের প্রতিষ্ঠানে সর্বনিম্ন নম্বরধারী কোনোভাবে আবেদন করা যাবে না। কারণ মানুষ এগুলো জানে, সচেতন, কোন প্রতিষ্ঠান জাতীয়করণ হবে, কোন প্রতিষ্ঠানগুলোতে সুযোগ সুবিধা বাড়বে, এটা জানে। যেমন আগে আমরা 5ম গণবিজ্ঞপ্তিতে সবসময় বলেছি, বঙ্গবন্ধু বা তার পরিবারবর্গের নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আবেদন করেন। দেখেন সেগুলো কিন্তু ধাপে ধাপে জাতীয়করণ হয়েছে, একটা হলেও হয়েছে। এখন আমরা যেটা বললাম যে জিয়া পরিবার বা তার পরিবারবর্গের নামে, এগুলো একটা হলেও হবে। তো যাই হোক, পরের যে প্রশ্নটা সেটি হলো যে কোনো প্রতিষ্ঠান চয়েস দিবেন, সেটা কাউকে শেয়ার করবেন না। মানে আপনি যে প্রতিষ্ঠান চয়েস দিলেন, সেই প্রতিষ্ঠান কাউকে শেয়ার করার দরকার নেই, যে আমি ওখানে দিব, তমুকখানে দিব। আপনি আপনার মতো, উনি ওনার মতো। আর এগুলো দিয়ে ফেসবুক, ইউটিউবে ছড়াইয়া আপনি নিজের ক্ষতি নিজে করবেন না। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।